নমস্কার, শুরু করছি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর ভালো যে আপনাদেরকে থাকতেই হবে, কারণ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর যে আমাদের আপনাদের সবার সঙ্গে রয়েছে। দেখুন, শরীর থাকলে রোগ জ্বালা যন্ত্রণা ব্যাধি থাকবেই, কিন্তু রোগটা পুষে রাখার জিনিস নয়। রোগ হলে রোগকে সারিয়ে তুলতে হবে। আর রোগগ্রস্ত শরীরকে নিরোগ করে গড়ে তোলার একমাত্র নির্ভরযোগ্য জায়গায় কিন্তু হচ্ছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর। সবসময় বলা হয় যে ডাক্তার বাবুরা তাদের শত ব্যস্ততার মধ্যে থেকেও কিছুটা সময় আমাদের জন্য দেন, আপনাদের মুখোমুখি হওয়ার জন্য, আপনাদের কথা শোনার জন্য, এবং কোন পথে ট্রিটমেন্ট করালে আপনারা কিওর হবেন সেটা বলাই কিন্তু এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি আপনারা সবাই জেনে গেছেন। প্রতিটি পর্বে ডাক্তার বাবু যেমন বিভিন্ন রোগ নিয়ে আলাপ আলোচনা করেন, তাদের মধ্যে কিছু থাকে আপনাদের রিকোয়েস্টে। আজকেও আপনাদের রিকোয়েস্টে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস। কেন হয় অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস এবং কি করে আমরা বুঝবো যে কোন ব্যথাটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস, এবং আয়ুরিশি নেচার কেয়ারে গেলে কিভাবে আমরা এই রোগটা থেকে চিরতরে মুক্তি পাবো, এই নিয়ে আজকে আমরা বিশদে ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য খোলা রয়েছে আমাদের দুটি লাইভ ফোন নাম্বার 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের ডাক্তারবাবুকে, আমাদের ভরসার ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে আলোচনা করা হবে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস নিয়ে। অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিসটা ঠিক কি এবং কেন হয় সেটা যদি একটু বলেন। দেখুন, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস এটা একটা না মানে অনেক পুরনো রোগ হয়ে গেলে, ক্রনিক স্পন্ডিলাইটিস হয়ে গেলে এই জিনিসটা হয়। স্পন্ডিলাইটিস আপনার তিনটে জায়গায় হয়, তিনটে জায়গায় হতে পারে। আপনার ঘাড়ে হতে পারে, যেটা বলা হয় সার্ভাইকাল স্পাইনে প্রবলেম, সার্ভাইকাল স্পন্ডিলোসিসও বলা হয়। আর কোমরে হলে লাম্বার স্পন্ডিলাইসিস হয়, আর মাঝাতে হলে ওটা বলা হয় ডরসাল স্পন্ডিলাইসিস। তো এই যে হচ্ছে তিনটে যখন একসাথে হয়ে গেছে, মানে ধরুন আপনার কোমরের সমস্যা ছিল, স্পন্ডিলাইটিস ছিল, কিন্তু আপনি কোন রকমই গুরুত্ব দিলেন না, শুধু ওই ব্যথা ওষুধ খাইয়ে খাইয়ে আপনি চালিয়ে দিলেন। বা আপনার ঘাড়ের সমস্যা ছিল কিন্তু আপনি গুরুত্ব দিলেন না, সেই জিনিসটা আপনি ধীরে ধীরে এক্সারসাইজ করবো, এই করবো সেই করবো করে চালিয়ে দিলেন। তাহলে কি হলো, একটা স্পাইনের পর একটা স্পাইন, একটা স্পাইনের পর একটা স্পাইন। যেরকম ধরুন আপনার একটা ধরুন তিনতলা একটা বাড়ি আছে, যদি আপনি নিচের ফ্লোরটা নষ্ট হয়েছে, সে ধীরে ধীরে সেকেন্ড ফ্লোরও নষ্ট হবে, থার্ড ফ্লোরও নষ্ট হবে। বা যদি থার্ড ফ্লোর নষ্ট হয়েছে, সেই যে হুন পোতলা আছে ধীরে ধীরে সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরেও নষ্ট করে দেবে। তো এটা একটা হুন পোতলা লেগে গেলে যেরকম রোগ হয় সেরকম। এই জন্য অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসকেও যেরকম ডায়াবেটিসে আমরা সাইলেন্ট কিলার বলি, এটাও একটা সাইলেন্ট কিলার রোগ। তো স্পন্ডিলাইটিস থেকে যেই রোগটা ধীরে ধীরে আপনার আকুন্ত মানে শরীরের মধ্যে রয়ে গেছে, আর আপনি কোন রকমের ট্রিটমেন্ট করছেন না, বা আপনি এই ধরনের ট্রিটমেন্ট করছেন যেখানে শুধু ব্যথা ওষুধ খাচ্ছেন, কমে যাচ্ছে। ট্রিটমেন্ট বলা হয় যেখানে আপনার ট্রিটমেন্ট হয়ে যায়, মানে রিপোর্টের মধ্যে চলে আসবে যে আপনার এই ধরনের সমস্যাগুলো আর নেই, এটা হচ্ছে ফুল ট্রিটমেন্ট। এই জন্য আমরা বলি না, বারবার যে কোনো মানে প্রবলেম হলে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করো। আমার ম্যালেরিয়া ছিল, আবার ওষুধ খেলাম, ট্রিটমেন্ট করলাম, কিন্তু দেখলাম ম্যালেরিয়াটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে কিন্তু ভালো হয়ে গেলাম। কিন্তু যদি আমার ম্যালেরিয়া রয়েছে, শুধু দেখছি টেম্পারেচারটা কমে গেছে, তাহলে তো রোগ ভালো হয়নি। সেই রকমই আপনার কোমরে ব্যথা কমে গেছে, হয়তো ব্যথা ওষুধ দিয়েছে, ব্যথা তেল মলম দিয়েছে, কমে গেল, কিন্তু রিপোর্টের মধ্যে দেখাচ্ছে যে L4, L5, L2, L3, L1 যে কোনো হাড়ি বসে আছে বা ডিজেনারেটিভ চেঞ্জেস আছে। এটা যদি আপনি ঠিক না করেন, এটা ডরসাল উপরে ইফেক্ট করবে, তারপরে সার্ভাইকালে ইফেক্ট করবে।
টোটালি তিনটে স্পাইন যখন ইফেক্ট করে দেবে তারপরে এটা নার্ভের উপর ইফেক্ট করে। এই জন্য বলা হয় যখনই অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস হয় ওখান থেকে চোখের সমস্যাও আসতে স্টার্ট হয়ে যায়, লাংসে প্রবলেমও আসতে স্টার্ট হয়ে যায়, পটি তো তাদের একদমই ক্লিয়ার হবেই না। যাদের অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস আছে তাদের কনস্টিপেশনের ধাত থাকবেই। এটা একটা বাত, আর বাত হচ্ছে বায়ু প্রকৃতির রোগ। তো শরীরের মধ্যে বায়ু না হলে বাত হবে না। যাদেরই যে কোনো বাত হলে তাদের দেখবেন বায়ু সমস্যা থাকবেই, মানে গ্যাসের সমস্যা থাকবেই। তো এই জন্য বলা হয় সবসময় আপনার রোগের সাথে ট্রিটমেন্ট করুন। আপনি শুধু সিমটমসে ট্রিটমেন্ট করতে থাকবেন তাহলে কি হবে, দীর্ঘদিন শুধু ওষুধের পর ওষুধে খেয়ে যাবেন। তো যদি ভালো হতে হয় অবশ্যই যেটা হেল্পলাইন নাম্বারে দুটো নাম্বার দিচ্ছেন সেখানে আপনি ফোন করুন। অবশ্যই আমি সব চেম্বারের মধ্যে থাকি, প্লাস আমাদের সিনিয়র ডাক্তারগুলো রয়েছে, তারাও কিন্তু আপনাকে টোটালি গাইডেন্সটা দিয়ে দেবে। ডাক্তারবাবু, অনেক ধরনের স্পন্ডিলাইটিস নিয়ে আপনি আলোচনা করেন, কিন্তু আমাদের অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে বা এটা প্রিলিমিনারি স্টেজে আছে, আমরা সেটা ধরবো কি করে যে এটা কিন্তু অ্যানকিলোজিং এর দিকে যাচ্ছে? দেখুন, যখনই আপনার কন্টিনিউয়াসলি অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিসের সমস্যাগুলো রয়েছে তাহলে কি হচ্ছে, প্রথম আপনার শুধু সার্ভাইকাল ছিল, মাথা ব্যথা ঘুরলো, যাই হলো এটা হলো, কিন্তু যখনই আপনার দেখছেন বডি গুলো ঝিনঝিন অবশ হতে স্টার্ট হয়ে গেল, মানে হাতও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো অর্গান আপনি দেখছেন একটা অবশ ভাব চলে আসছে, তার সাথে একটা ল্যাথার্জি ভাব চলে আসছে। দেখবেন ব্যথা অনেক জনে থাকবে কিন্তু ল্যাথার্জি থাকবে না, কিন্তু ব্যথা আছে প্লাস ল্যাথার্জি ভাব আছে, আর প্লাস আপনার অর্গান গুলো, হাতগুলো, পাগুলো ঝিনঝিন বা অবশ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনার দেখবেন খুব মানে বড় স্টেজের মধ্যে গেলে পা গুলো সরু হয়ে যায়, উঠতে আপনি দেখবেন ব্যালেন্স পাবেন না, মনে হবে আমি সামনে দিকে পড়ে যাব বা বাঁ দিকে পড়ে যাব। এই ধরনের ছোট ছোট সিমটমস গুলো রয়েছে। কিন্তু অনেক জায়গায় এরকমও দেখা যায় যে কোনো সিমটমস না দেখার জন্যই প্রবলেমটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যায়। তো আমি বলবো যখনই আপনার যে কোনো স্পন্ডালাইটিস হয়েছে আপনি ওখানে ট্রিটমেন্ট যদি স্টার্ট করে দেবেন আপনার অ্যানকিলোজিং প্রবলেমটা আসবেই না। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন বলুন টেলিফোনে? আমি সরকার বলছি, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের। আচ্ছা, বয়স কত? 26। হ্যাঁ। কি হয়েছে? সমস্যা বলতে যে আমি বসে থাকি মাঝে মাঝে মানে পায়ের পাতায় কিডনি চলে আসে, ঠিক আছে, পায়ের পাতা বা হাতের আঙুলে মানে অনেক ব্যথা অনুভূতি হয় আর কিডনি চলে আসে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এই সমস্যাটা 3-4 মাস হয়ে গেলে এটা মোটামুটি মাঝে মাঝে হয়। আচ্ছা, ঠিক আছে, তুমি শুনতে। আচ্ছা, আপনার কি কোনোদিন কোমরে চোট বা কোমরে আঘাত পেয়েছেন? হ্যাঁ, আঘাত তো আগে লেগেছিল ছোটবেলায়। আচ্ছা, আপনি একটা জিনিস আরো মনে করে বলুন, যখন আপনি ঘুম থেকে উঠেন ওই সময় কি ব্যথা বেশি একটু অনুভূতি করেন, তারপরে কাজ করলে কি ব্যথা কমে যায়? হ্যাঁ, কোমরে ব্যথা ঘুম থেকে উঠার পর। হ্যাঁ, সকালে একটু বেশি লাগে, তারপরে আর সারাদিন অতটা বেশি লাগে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখুন এটা আপনার লাম্বার স্পন্ডালাইটিস উইথ সাইটিকাবাত হয়েছে। আপনার যেই দিন আপনি পড়ে গেছেন সেই দিনের ঠিক পাছা উপরে যে হাড় আছে তার দুটো হাড়ের মধ্যে যে কোনো হাড় আপনার বসে গেছে। তার জন্য কি হচ্ছে, যখনই আপনি সকালে ঘুম থেকে উঠছেন একটু ব্যথা অনুভূতিটা চলছেন, তারপরে যখনই ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যাচ্ছে ওই ব্যথাটা আপনি ফিল করছেন চলে গেছে। তো এটা সাইটিকা উপরে প্রবলেম যাচ্ছে, সাইটিকা একটা বাত হয়, তো নার্ভে প্রবলেম, এটা আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে। আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন, আগামী 24 তারিখে আমি নিজে ওখানে উপস্থিত থাকবো বহরমপুরে। তো আপনি বহরমপুরে আসুন, আপনার যা সমস্যা হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি বুকিংটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আর যদি সম্ভব হয় কোমরে একটা এক্সরে করে নিয়ে আসতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণার হাত থেকে বাঁচবেন, হাসি খুশি মুখে জীবনটা কাটাবেন, তাদের জন্য দেখুন যেটা সবসময় বলা হয় সুস্থতার চাবিকাঠি, অর্থাৎ আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আইরিশি চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া এবং শালকিয়াতে নতুন চেম্বার হয়েছে।
এছাড়াও আউট স্টেশন চেম্বার বাঁকুড়া, বহরমপুর আপনারা শুনলেন। বহরমপুরে এই 24 তারিখে ডক্টর প্রমোদ শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, বর্ধমান, মালদা, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে আয়ুরিশির চেম্বার হয়েছে, আরো অনেক জায়গায় হবে। আর যেহেতু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর সবসময় বলা হয় ইউনিক, আর 5টা আয়ুর্বেদিক সেন্টারের থেকে একদমই আলাদা। কেন আলাদা? না, এখানে অনেক যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হয় এবং আপনাদের একটা কাউন্সিলিংও করা হয়। তাতে কি হয় যে শুধু যে রোগের ট্রিটমেন্ট নয়, তার সাথে সাথে আপনাদের মেন্টাল হেলথও এখানে অনেক ভালো হয়ে যায়। তার জন্যই বলা হয় যে নেচার কেয়ার অ্যান্ড কিওর, অর্থাৎ প্রাকৃতিক উপায় এখানে খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হয় এবং আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। এই কারণেই এটা ইউনিক। রিপোর্ট নিয়ে আলোচনা বা রোগ নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397। ডাক্তারবাবু, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিস অর্থাৎ ক্রনিক স্টেজ, যখন আমরা আমাদের ব্যথা জ্বালা যন্ত্রণাটাকে অতটা পাত্তা দিই না, মালিশ করে যে গরম সেক দিয়ে ভাবছি সেরে যাবে, কিন্তু যখন এটা অ্যাকিউট স্টেজে চলে যায় তখনই সেটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইসিসের টার্ন নিয়ে নিচ্ছে। এটা মোটামুটি কোন বয়স থেকে হতে পারে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস? দেখুন, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস যেটা আমরা সার্ভে করে দেখলাম ম্যাক্সিমাম এটা হয় 35 এজে পর, কিন্তু এটা না যে আমরা 35 এজে আগে পাইনি পেশেন্ট। আমি রিসেন্ট একটা পেশেন্ট পেয়েছিলাম, মাত্র 22 বছর তার বয়স ছিল। তো এটা আজকে না একটা রোগের বয়স ছিল, মানে সুগার 50 পর একটা হবে, প্রেসারের রোগী এটা 45 পর একটা হবে, কিন্তু আজকে যে যুগটা চলে আসছে এখানে কোনো বয়স না, একদম ইনফেন্ট বাচ্চাদের আমরা শুনছি সুগার হয়ে যাচ্ছে, একদম ছোট বয়সের মধ্যে আমরা শুনছি প্রেসার হয়ে যাচ্ছে। তো এখন আর বয়স বলে কিছু নেই, আপনার রোগ হতে পারে যে কোনো বয়সে। কেন আমাদের এখন লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে, যদি চেঞ্জ না করেন এরকম আরো শুনবো যে কম বয়সের মধ্যে ক্যান্সার পেশেন্ট, কিডনি পেশেন্ট, এগুলো আমরা অলরেডি শুনছি এখন চেম্বারে। একদমই তাই ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন বলুন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, কি নাম? আমার নাম প্রদীপ কুমার ব্যানার্জি, আমার বয়স 73 বছর। 73 বছর, কি সমস্যা বলুন? হ্যাঁ, আমার সমস্যা রাত্রেবেলায় শুতে যাওয়ার সময় কোমরে ব্যথা করে, কোন রকমের কোমরটা চাপ পড়লে, বালিশের যেগুলো চাপ পড়লে আস্তে আস্তে ব্যথাটা রিলিজ হয়ে যায়। এটা কি? এটা আপনার যখনই দেখবেন আপনার, যেটা আপনার আগেও একজন ফোন করেছিল সেম ওই রকমই জিনিস। এটা কোনো কারণে আমরা যখন কোনো জিনিস তুলি, অল্প বয়স যখন ছিল কোনো জিনিস তুললাম, তার জন্য হাড়গুলো বসে যায়। হাড়গুলো বসে গেলে কি হবে, আপনার নার্ভটা চিপসে যাবে। নার্ভটা যখনই চিপসে যাবে তাহলে কি ব্যথাটা কন্টিনিউয়াসলি থাকবে না। যখন আপনি রেস্ট পিরিয়ডে যাবেন বা যখন রেস্ট পিরিয়ড থেকে উঠবেন, ওই সময় এই ব্যথাটা অনুভূতি করবেন। তারপরে যখনই কাজকর্ম করতে থাকবেন এই ব্যথাটা ধীরে ধীরে কম বেশি হতে থাকবে। তো আপনাকে ওটাই হচ্ছে যে আপনাকে কোমরে আগে এক্সরেটা করতে হবে, কোন হাড়টা বসে গেছে সেটা দেখতে হবে। আপনি ওখানে পাওয়া যাবে যে আপনার স্যাক্রোলাইসিস আছে বা ডিজেনারেটিভ চেঞ্জেস আছে, L2 তে রয়েছে না L4 তে রয়েছে না L5 তে রয়েছে। তো যেখানে যেই সমস্যাটা রয়েছে ওই জায়গার উপরে একটা থেরাপির সাথে আপনাকে ট্রিটমেন্টে আসতে হবে। আপনি বুঝতে পারলেন তো? খুব ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, বাঁকুড়া তুমি দেখলাম যে একটা দেখা করবো করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন আয়ুর্বেদে যোগাযোগ করবেন বিশদে জানার জন্য, অর্থাৎ কোন ডাক্তারবাবুকে কবে কোথায় কোন চেম্বারে কটা থেকে কটা পাওয়া যাবে, তার জন্য আপনারা ফোন করে নিন 9903595252 এবং 9903795252। হ্যাঁ নমস্কার, ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবো। হ্যাঁ, কি নাম বলুন। আচ্ছা, অজয় বাবু কোথা থেকে বলছেন? হ্যাঁ, সল্ট লেক থেকে। কি সমস্যা বলুন, বয়স কত? হ্যাঁ,
33 কি সমস্যা বলুন? আমি ফুটবল খেলতে গিয়ে আমার পাটা ভেঙে গেছিল ডাক্তারবাবু। আর 3-4 বছর হলো। কিন্তু ভালো ছিলাম। এই মাঝখানে আগে আমার মানে একটু সাইকেল প্যাডেল করতেই মানে যন্ত্রণা হচ্ছে, আবার কমে যাচ্ছে, একটু ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে? দেখুন, এই জন্য আমরা অনেক পেশেন্টকে বলি, দেখুন সার্জারিতে চট করিয়ে যাবেন না, কিন্তু পা ভেঙে গেছে ওখানে তো সার্জারি করতেই হবে। কেন কি দেখুন, যেটা ন্যাচারালি আমরা পেয়েছি আর আফটার সার্জারি পেয়েছি তার মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবেই। তো যেখানে পা ভেঙে গেছে ওখানে আপনাকে সার্জারি নিতেই হবে। এবার সার্জারি হয়ে যাওয়ার পর যদি আপনি ভাবছেন যে আমার আর একদম ফিট হয়ে গেলাম, তো এটা আপনি ভুল ভাবছেন। কেন কি আপনার যদি একটা প্রবলেম একবার সার্জারি হয়ে গেছে তো সেখানে যেন ভারটা কম দেবেন। আপনি নিয়মিত সাইকেল চালাবেন, নিয়মিত সবকিছু কাজ করবেন, তাহলে ওই ব্যথাটা কারোই ক্ষমতা না যা কমিয়ে দেবে। তো আপনাকে মেন হচ্ছে যেই সার্জারি, যেই পা মধ্যে সার্জারি রয়েছে সেই পাটা যতটা পারেন ততটা রেস্ট দিন। আপনি যা ভাবছেন আমার 10 বছর আগে সার্জারি হয়েছিল তো আমি ফিট হয়ে গেছেন, একদমই না। ও আপনার শেষ বয়সের মধ্যেও ভোগাতে পারে। তো আপনার যেই তো প্রবলেম ছিল ওই পায়েতে, ওই পাটা আপনাকে বেশিরভাগ রেস্ট মোডে থাকতে হবে। বেশিরভাগই ওখানে আপনার ভিটামিন ডি মানে রোদ দেখাতে হবে, আপনি একটু তেল মালিশ করতে পারেন, আর তার উপরে যেন প্রেশারটা কম দেবেন। ছিল না ব্যাপার, কয়েক মাস ধরে এটাই অনুভব করছি। হ্যাঁ, তো আপনি দেখুন, আপনি সার্জারি হয়েছে ওই জায়গাটা আপনি ওই সময় অতটা প্রেশার দিচ্ছিলেন, কিন্তু অতদিন ও আপনাকে ট্রাভেল করতে গেল, কিন্তু কতদিন করবে বললাম না, যেটা একটা ন্যাচারালি জিনিস আর যেটা একটা রোবোটিক সার্জারি করার পর একটা জিনিস, তার মধ্যে ডিফারেন্স হবেই। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, যে ফোনগুলো আসছে সবই ব্যথার জ্বালা যন্ত্রণা নিয়ে। আগের প্রথম দুটো ফোন সেই কোমর রিলেটেড। আপনি বললেন যে যখন মেরুদণ্ডের দুটি হাড় পুরো মানে বসে যায়, যে গ্যাপটা থাকে না, সেক্ষেত্রে কি নর্মাল এক্সরেতেই সেটা ধরা পড়তে পারে, নাকি তার জন্য মানে এমআরআই বা কোনো কিছু করার প্রয়োজন রয়েছে? দেখুন, নর্মালি এক্সরে মধ্যেই এখন ধরা যায়, কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা গেল যে এক্সরেতে ধরতে পারলাম না, তাহলে আমরা সিটি স্ক্যান বা এমআরআই আপনাকে সাজেস্ট করি। কিন্তু ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে এক্সরে মধ্যেই ধরা যায়। ডাক্তারবাবু, আমরা আবারও আলোচনায় আসবো। একজন ফোনটা কোনো কারণে কেটে গেল। হ্যাঁ, তাহলে মোটামুটি এক্সরেতেই ধরা যায়। যদি সেরকম বোঝা না যায় সেক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই আমাদের। হ্যাঁ, যেখানে দেখা গেল যে এক্সরে করলাম কিন্তু দেখছি রিপোর্টের মধ্যে কিছু সেইভাবে আসছে না, কিন্তু পেশেন্টের কমপ্লেইনটা কন্টিনিউয়াসলি একটা জায়গার মধ্যে রয়ে যাচ্ছে, তাহলে ওই জায়গাটা আমরা এমআরআই করতে বলি। কিন্তু ম্যাক্সিমাম যেটা আমরা দেখি 99% এক্সরে মধ্যেই ডায়াগনোসিস হয়ে যায়। ব্লাড টেস্টের কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে, মানে ইএসআর বা সিআরপি? একদম, যাদের অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস হবে তাদের অ্যান্টি-সিসিপি, এএসও টাইটার, সিআরপি, এই তিনটে ব্লাড রিপোর্ট করতে হবে। এটা একটা ব্লাড ইনফেকশন। অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস আমি আপনাকে কি বললাম, এটা ধীরে ধীরে চোখ, নার্ভ, লাংস সব নষ্ট করে দেবে। তো এর জন্য অনেকগুলো ব্লাড রিপোর্ট আছে, তিনটে মেন রিপোর্ট আছে, এটা আপনাকে করতে লাগে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন দেখছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন? মালদা থেকে জিজ্ঞেস বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? বলছি আমার সম্পর্কেই জানবো। বেশ, বয়সটা বলুন আগে। বয়স 55 প্লাস। 55 প্লাস। এবার বলুন কি সমস্যা? বলছি অনেকদিন আগে আমি পড়ে গেছিলাম, মাজাতে চোট পেয়েছিলাম পিছনে। তখন চোটটা ব্যথার ট্যাবলেট খেয়ে ফেলে রেখেছিলাম, তখন আর বুঝতে পারিনি। এখন দেখা যাচ্ছে যে এই ডান সাইডে, পিছন সাইড, ডান সাইডে একটু ব্যথা। আচ্ছা, আপনার যখন চোট হয়েছিল ওই সময় কি আপনি কোনো এক্সরে করিয়েছিলেন? না, এক্সরে করি। দেখুন, এটাই ভুলভাল কাজ করেন আপনারা। আপনাদের বলা হয় না আপনারা শেষের দিকে আয়ুর্বেদিকে আসেন, কেন আসেন? এইটা প্রথম আপনার প্রবলেমটা অল্প ছিল, আপনি পড়ে গেছেন, ঠিক আছে, আপনি এক্সরেটা করলেন না কেন? আপনাদের মনে আমি একটা পেশেন্টকে বললাম, তো পেশেন্ট বলছে আমার তো হাড় ভাঙেনি, তো এক্সরে করবো কেন? তো এই যা না যে হাড় ভাঙলেই এক্সরে করা যায়। অনেকবার কোমরে চোট লাগলে, এই যা বললাম না, দুটো পেশেন্ট আপনি দেখলেন ফোন পেলাম, উনিও পড়ে গেছেন বা কোনো আঘাত পেয়েছেন, হাড়গুলো বসে যায়। তো এই প্রবলেমটা যদি আপনি সলভ না করেন,
ভবিষ্যৎকালের মধ্যে এটা নার্ভের প্রবলেম চলে আসবে। আপনি এক্সরেটা সর্বপ্রথম করুন। আপনার যেই চোটটা হয়েছে তার জন্য আপনার ওখানে স্যাক্রোলাইটিস হতে পারে বা অন্য কিছু হার্ট ডিজেনারেটিভ হতে পারে, তো আগে ওটা এক্সরে করুন। দেখুন, রোগ ট্রিটমেন্ট পরে কথা, প্রথম হচ্ছে আমার রোগটাকে জানতে হবে যে আমার এই প্রবলেমটা, ব্যথাটা আসছে কেন। এই জিনিসটা যদি আমি না জানি, সারা জীবন ওই ব্যথা ওষুধ খাবো, আর ব্যথা ওষুধ কন্টিনিউয়াসলি খেলে আপনিও জানেন যে ব্যথা ওষুধ খেলে আমার লিভারের উপরে ইফেক্ট করবে, আমার কিডনি উপরে ইফেক্ট করবে। তো জেনে শুনে এইসব একটা, হ্যাঁ বলুন। ব্যথার ওষুধ মানে আমি মালদা থেকে একটা ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক আছে, ওনার ব্যথার ওষুধ দিতেন আর সাপোর্টিং কিছু দিতেন, ওটা মানে খেতে খেতে শেষ হয়ে গেলে পরে আর আমার ব্যথা করতো না। হ্যাঁ, আবার যখন ওষুধ শেষ হয়ে যেত আবার ব্যথা শুরু হতো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি গিয়েছিলাম রায়গঞ্জ অনিন্দম সরকারকে দেখাতে। ওটা নাম বলতে হবে না, আপনি কোন ডাক্তারকে কোন সংস্থাতে দেখিয়েছে কোনো নাম বলবেন না। ঠিকই আছে, ওই একই মানে ওষুধ। তো মেন আপনাকে বললাম না, দেখুন আপনার যা সমস্যা আছে, আমি আপনাকে কি বললাম, আপনাকে এখান থেকে একটা ওষুধ বললাম যে এই ওষুধ কিনে খাবেন বা আমার কাছে আসুন এই ওষুধ খাবেন। সব থেকে মেন হচ্ছে আগে আপনি রিপোর্ট করুন, আপনার কি রোগ আপনি আগে জানুন। বলুন, আর কি বলবেন? হ্যাঁ, বলছি যে বর্তমানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের নিকাপ, পায়ের যে দুটো নিকাপ আছে, এটা নিকাপে ব্যথা করছে। পা গুলো অবশ হচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে দেখছেন তো আমি কি বললাম, এই যে কোমরে ব্যথা থেকে পা গুলো অবশ হওয়া, পা গুলো ঝিনঝিন হওয়া, আপনি টার্ন নিচ্ছেন অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিসে নিয়ে। আপনি একদম সময় নষ্ট না করে আগে আপনি এক্সরে করুন। আপনার যদি 10 বার মন ভরে তারপরে আপনি এসে দেখিয়ে নিন, কিন্তু আগে আপনি এক্সরে করে নিজে শরীরটাকে ভালোবাসুন। এই যে শরীর আমরা একবারই পাই, ঠিক আছে, ওই যে লাস্টের সময় আপনি বিছানা শয্যার মধ্যে থাকবেন আর আপনার পায়খানা পটিকে অন্যজন পরিষ্কার করবে, এটা যেন না হয়। তো আগে আপনার প্রবলেমটা ডায়াগনোসিস করুন যে কেন এই প্রবলেমটা আসছে। শুধু ব্যথা ওষুধ খাবেন, ক্ষতি হবেই। আপনি সাপোর্টিভ নিন বা না সাপোর্টিভ নেবেন না, সেটা আলাদা গল্প, কিন্তু ব্যথা ওষুধ খেয়ে আপনার প্রবলেম সলভ হবে না, এটা আপনিও জেনে গেছেন। অনেকদিন ধরে আপনি ট্রিটমেন্ট করছেন, আপনি নিজেও জেনে গেছেন। তো ওই ভুল আর করবেন না। আগে চল জলদি আপনি একটা এক্সরে করুন, তারপরে যদি আপনার মন ভরে যে আমার কথাটা আপনার কথার সাথে মিলে গেছে, তারপরে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি দেখিয়ে নিতে পারেন। ফোন করার জন্য ধন্যবাদ। সময় একেবারেই নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে। আমি যাওয়ার আগে বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়া বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, বিভিন্ন জায়গায়, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। এবং এই 24 তারিখে আপনারা বহরমপুরেই ডক্টর প্রমোদ শর্মাকে পেয়ে যাচ্ছেন। যারা এখনো নাম নথিভুক্ত করাননি, হেল্পলাইন নাম্বারে ফোন করে নামটা বুকিং করিয়ে নিন। ডাক্তারবাবু, সময় তো শেষ, কিন্তু অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস নিয়ে অনেক প্রশ্ন থেকে গেল। নিশ্চয়ই পরবর্তী পর্বে আমরা আবার এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ জানাই ডক্টর প্রমোদ শর্মা আপনাকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।